মস্ত বড় মঞ্চ, পিছনে ব্যস্ত উদ্যোক্তারা, উপরে শেষের থেকে শুরুর সারিতেই নারদীয় মন্ত্রী, বিধায়ক এবং সাংসদরা, তার সামনে ব্রেনে অক্সিজেনের সাপ্লাই কমে যাওয়া ভালো সংগঠকরা, মাঝে চেয়ার মোছা বুদ্ধিজীবীরা, ফলোড বাই রং বেরঙের পাঞ্জাবির শীর্ষ নেতারা, আর একদম সামনে গলায় টার্কোয়াজ কালারের মা মাটি ছাপ উত্তরীয় ঝোলানো সানগ্লাসীয় গায়ক, নায়ক এবং তারকারা। সববার উৎসুক চোখ ঘড়ির দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় এলেন বলে তিনি আসবেন, দেখবেন, বাণী বিতরণ করবেন, উন্নয়নের গপ্প করবেন, মেকি বিজেপি বিরোধিতার ভাষণ দেবেন। আকাশ থেকে দুফোঁটা জল পড়লে তিনি বলবেন, ওই দেখুন শহীদের মা কাঁদছেন। আর ক্যাটক্যাটে রোদে ঝলসে গেলে বলবেন, আকাশ পরিষ্কার, শহীদের মা হাসছেন। ভাষণের শেষে নবযুগের মহানায়ক দেবের পাগলু ডান্সে উজ্জীবিত হয়ে জনতা শহীদ স্মরণে আপন মরণে রক্তঋণ শোধ করবেন। 21শে জুলাই স্যার, আজ শহীদ দিবস। আচ্ছা, কি এই 21শে জুলাই? কি তার ইতিহাস? কোন শহীদের কথা বলে তৃণমূল? আসুন ফিরে দেখি সেই তথ্য। আর হ্যাঁ, আমাদের প্রদত্ত তথ্য আপনি যাচাই করে নিতে পারেন সেই সময়ের যে কোনো খবরের কাগজের রিপোর্ট থেকে। চ্যালেঞ্জ রইল তৃণমূলকে, হিম্মত থাকলে এই তথ্য ও যুক্তি খণ্ডন করে দেখাক। মমতা বন্দ্যোপাধ্যায় তখন নরসিমহা সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী, কিন্তু 92 প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচনে সোমেন মিত্রর কাছে হেরে অন্তর্দলীয় আধিপত্যে ম্রিয়মাণ। নির্বাচনী হারের দায়ে সোমেন গোষ্ঠী আর হাইকমান্ডের চক্রান্ত দাবি করে দলের আধিপত্য প্রতিষ্ঠা করতেই 1993-এর 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিলেন তিনি। অভিযানের পোশাকি অজুহাত নির্বাচনে সচিত্র ভোটার কার্ডের অবশ্যীকরণ। বউবাজার মোড় থেকে ব্র্যাবন রোড, মেয়র রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে ডোরিনা ক্রসিং, মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা তখন নেত্রীর অনুগামী বেপরোয়া কংগ্রেসীদের দখলে। মঞ্চ থেকে ভেসে আসছে যুবনেতা মৃগেন ব্যানার্জি, সত্য বাপুলির উস্কানি, আমরা এখন 60,000, পুলিশ মাত্র 200। চলুন আমরা কর্ডন ভেঙে ফেলি, আমরা মারতে এসেছি, অভিনয় করতে আসেনি। চলছে প্রদেশ কংগ্রেস নেতাদের পেটানোর হুমকিও। রেড রোডে শুরু হলো ভাঙচুর, অগ্নিসংযোগ, বন্ধ করে দেওয়া হলো দোকানপাট। চৌরঙ্গিতে গুলিতে আক্রান্ত তালতলা থানার সার্জেন্ট DK ঘোষাল। SI কালাচাঁদ সমাদ্দারের মাথা ফাটল লোহার রডে। কনস্টেবল মানস নন্দীর 6টা দাঁত ভেঙে গেল ইটের আঘাতে। গুরুতর আহত PTI এর সাংবাদিক সৈয়দ আহমেদ। শুধু মেয়র রোডের হামলাকারীদের থেকেই উদ্ধার হলো 2টি গুলি ভর্তি পাইপ গান, দিশি রিভলভার, 17টি বোমা এবং 6টি তরোয়াল। 144 ধারাকে তুড়ি মেরে ভেঙে ফেলা হলো প্রেস ক্লাবের তালা। নিউ মার্কেটে চলল লুটপাট, ক্লাব তাঁবুতে হামলা, বাদ গেল না SSKMও। পুড়ল 3টি বাস, ভাঙচুর করা হলো 35টি গাড়ি, আহত মোট 215 জন পুলিশ কর্মী। প্রথমে কাঁদানে গ্যাস, তারপর লাঠিচার্জ এবং শেষে শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ার পর 1:45 নাগাদ উন্মত্ত হামলাকারীদের দিকে প্রথম গুলি চালালো পুলিশ। গুলি চালানোর শুরুতে কর্মীদের উস্কে দিয়ে সেদিন মমতাই প্রথম পুলিশের গাড়িতে আত্মরক্ষা করেন। পরে ওই গাড়িতেই আহতদের দেখতে যাওয়ার অজুহাতে হাসপাতালে সরেও পড়েন নিজের গাড়িতে। আর বিধানসভা নিরাপদ আশ্রয় খুঁজছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, সাধন পাণ্ডেরাও। কিন্তু সেদিন পুলিশের গুলিতে প্রাণ যায় 13 জনের। অবশ্যই নক্কারজনক ও অনভিপ্রেত ঘটনা, কিন্তু এর দায় কার? সচিত্র ভোটার কার্ড বাধ্যতামূলক করার দায়িত্ব নির্বাচন কমিশনের, তার জন্য সশস্ত্র মহাকরণ অভিযান কেন? তাহলে কি অন্য কোনো পরিকল্পনা ছিল? 2012-র জাগো বাংলা পত্রিকার 8ম বর্ষের 320তম সংখ্যায় স্মৃতিচারণে সোনালী গুহ লিখেছেন, আমাদের মেয়েদের গোপন একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, মুসলিমদের মতো বোরখা পরে রেড রোডে জ্যোতি বসুর গাড়ি আটকে দিতে হবে। আচ্ছা, কোন গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থে সেদিন মহানগরের রাস্তায় তৎকালীন মুখ্যমন্ত্রীকে আটকানোর পরিকল্পনা করা হয়েছিল? সেদিনের কংগ্রেস অবশ্য দলগতভাবে এই অভিযানের বিরোধিতাই করে। 24শে জুলাই আজকাল পত্রিকার গুন্ডামি রুখতে গনির সঙ্গে বসু খবরের শিরোনামে লেখা হয়েছিল, কংগ্রেস নেতা গনি খান চৌধুরী দিল্লির বঙ্গভবনে জ্যোতি বসুর সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা শক্ত হাতে নিয়ন্ত্রণের জন্য সরকারকে নিঃশর্ত সমর্থন করবেন বলে জানিয়েছিলেন। 2রা অগাস্ট রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই মন্ত্রিসভার সদস্য মনীশ গুপ্ত প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো রিপোর্টে জানান, বহু সশস্ত্র দুষ্কৃতী নেশাগ্রস্ত অবস্থায় সেদিন জড়ো হয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী SB চ্যাবনও সেদিন জ্যোতি বসুর সঙ্গে কথা বলে CBI তো দূর, কোনো বিচার বিভাগীয় তদন্তেরই প্রয়োজন বোধ করেননি। কি লেখা হয়েছিল সেদিনের সংবাদ মাধ্যমে? 23শে জুলাই 1993
আনন্দবাজারের সম্পাদকীয়তে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লেখা হয়েছিল, দেশের সমূহ সমস্যাগুলি কিন্তু তাহার দৃষ্টি সম্পূর্ণ এড়াইয়া গিয়াছে। বাবরি মসজিদ ধ্বংসের পর তাহার সাড়া মেলে নাই। স্ক্যাম হর্ষদ মেহতা নিয়ে দেশ যখন তোলপাড়, তখন রণাঙ্গিনী মহাকরণ অবরোধে অবতীর্ণ। নিন্দনীয় জবরদস্তি মহাকরণ দখলের উদ্যোগ। অসংখ্য মানুষের মিছিল সাজাইয়া অভিযানে বাহির হইলেও এ পথ গণতন্ত্রের পথ নয়, সন্ত্রাসের বাঁকা পথ। টেলিগ্রাফ 22 জুলাইয়ের সংস্করণে লিখেছিল, কংগ্রেস নেত্রী জনতাকে খেপিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো সাফল্যই পাননি। বিশৃঙ্খল দলীয় কর্মী ও লুম্পেনদের দ্বারা গঠিত একটি কংগ্রেস সমাবেশকে অহিংস থাকার ব্যাপারে যে ভরসা করা যায় না, এই রাজনৈতিক পরিপক্কতা থাকা উচিত ছিল মমতার। স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ আগ্রহহীন একজন নেত্রী হিসেবেই কুখ্যাতি অর্জন করেছেন তিনি। স্টেটসম্যান লিখেছিল, যদি দলের মধ্যে নিজেকে জাহির করা নিয়ে মমতার কোনো সমস্যা থেকে থাকে, নির্দোষ নাগরিকদের ওপর তার দায় তিনি কখনোই চাপিয়ে দিতে পারেন না। যার পক্ষে যুক্তি হাজির করা অসম্ভব তা হলো কংগ্রেস দলের যুব শাখার অপরিণত নেতৃত্বের দ্বারা সংগঠিত পূর্ব পরিকল্পিত হিংস্রতা ও রাজ্য কংগ্রেস দলের সম্পূর্ণ অসহায়তা। কিন্তু তাতে কি বলুন, সত্য, যুক্তি আর তথ্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব এই জেমস ওয়েব স্পেসে ধরা পড়ার 1000 কোটি বছর দূরে থাকা গ্যালাক্সি ক্লাস্টারের থেকেও বেশি। তাই ক্ষমতায় এসেই 2011-র 8ই অগাস্ট উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে 21শে জুলাই কমিশন গঠন করেন। ডাক পড়ে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুর। কিন্তু সেদিনের অভিযানের মুখ্য উদ্যোক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষ্য আর কোনো প্রশাসনিক তদন্ত রিপোর্ট ছাড়াই 300 জন সাধারণ মানুষ, 40 জন পুলিশ আধিকারিকের সাক্ষ্যের পর 14ই ডিসেম্বর 700 পাতার রিপোর্ট জমা দেয় সেই কমিশন। সেই রিপোর্টে অবশ্য হারমাদ জ্যোতি বা খুনি বুদ্ধ বা বামফ্রন্টের কোনো নেতা, এমনকি কোনো পুলিশ কর্তাকেই দায়ী খুঁজে পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিশন। বরং কমিশন স্বীকার করে যে ঘটনায় 13তম অজ্ঞাত ব্যক্তির দেহে কোনো গুলির চিহ্ন ছিল না। তার মৃত্যুর কারণ সিরোসিস অফ লিভার। চিকিৎসা বিজ্ঞান বলে যে রোগ হয় অধিক মদ্যপানের জন্য। আসলে নিজের দলের বিরুদ্ধে হিংসাত্মক জেহাদের স্বার্থেই 21শে জুলাই কয়েকটি মৃতদেহ চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের সব মারিয়েই আজ তারই ক্ষমতায়ন। যে কোনো মৃত্যুই দুঃখের, কিন্তু অধিক মদ্যপানে কিংবা মহাকরণে সশস্ত্র আক্রমণকারী উন্মত্ত দুষ্কৃতীরা আর যাই হোক শহীদ হতে পারেন না। আর যাই হোক 21শে জুলাইকে অমর 21-এ দাগিয়ে ধর্মতলা মোড় থেকে গোটা কলকাতা শহরকে 5 তলা ফ্লেক্সে মুড়ে ফেলা যায় না, কারণ এই অমর 21-এর ইতিহাসে বাঙালির চেতনা সত্তা সংগ্রামের রক্তাক্ত স্মৃতি অমলিন হয়ে থেকে গেছে। আব্দুল বরকত, আব্দুল জব্বারদের ভাষা আন্দোলনের সঙ্গে যে 21শে জুলাই শহীদ স্মরণের তৃণমূলী ক্যামোফ্লেজকে গুলিয়ে ফেলা যায় না, তা ভুলে গেছেন বাংলার মেয়ে। আপন মরণে সবার রক্ত ঋণ শোধ করা যায় না। যদি ঋণ শোধ করতেই হয়, তাহলে হোক একটা শহীদের সাচ্চা হিসেব নিকেশ, হোক সেটা ইতিহাসের পাতা থেকেই। যে ইতিহাস আত্মবলিদানের, যে ইতিহাসের পাতা বরুণ বিশ্বাস, বাদল আহির আর সুদীপ্ত গুপ্তদের রক্তে ভেজা, শালকু সোরেন, অজিত লোহার, প্রদীপ্তা, মইদুল মিদ্দার রক্তে ভেজা, আনিস খানের রক্তে ভেজা। কারণ সব মৃত্যুতে অহংকার থাকে না, সব লাশ কথা বলে না, সব মরণও সমান হয় না।